একটু কানেক্ট হয়েছো বা অ্যাড হয়েছো, তারা একটু চেষ্টা করো, তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু নক করে হোক আর যে কোনো উপায়ে একটু অ্যাড হতে বলো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করো যে আচ্ছা তোমার স্যার। একটু যারা ফ্রেন্ডরা আছে কাছাকাছি, হ্যাঁ তাদেরকে একটু নক করো যে যাতে অন্তত ক্লাসে অ্যাটেন্ড করা যায়। হ্যাঁ আচ্ছা স্যার। শুরু করি। হ্যাঁ ঠিক আছে, তারপরে সবাই অ্যাড হতে থাকলে অ্যাড হোক। ওকে, যতটুকু হয়তো দেখা যাচ্ছে অন টাইমে সবসময় পাবে না, তারপরে যতটুকু পারা যায়। মাঝে মধ্যে ইন্টারনেট কানেকশনের কারণে কল ড্রপ হতে পারে, বা কোনোভাবে দেখা যাচ্ছে যে একটু নেটওয়ার্কের কারণে কানেকশন প্রবলেম হতে পারে। আমার ক্ষেত্রে হতে পারে, তোমাদের ক্ষেত্রে হতে পারে, সমস্যা নেই। যতটুকু পারা যায় আমরা দেখা যাচ্ছে যে যতটুকু বাংলাদেশের পার্সপেক্টিভ ইন্টারনেট সুযোগ সুবিধা অনুযায়ী যতটুকু পাওয়া যায়, ঠিক আছে, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমি হচ্ছে রাসেল আহমেদ। হ্যাঁ, আমি ইটি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। এখন আমি আমি যার যতটুকু শুনেছি, এর আগে তোমাদের এই কোর্সটা আর একটা স্যার নিতেন, উনি হচ্ছে এখন বাইরে পড়াশোনার জন্য চলে যাওয়ার কারণে, হায়ার এডুকেশনের জন্য আমাকে এই কোর্সটা পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সর্বাত্মক চেষ্টা করব যতটুকু আমার জায়গা থেকে পারা যায়, আমি যতটুকু এই সম্পর্কে জানি, যতটুকু আমার কাজ করা আছে, সবগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার, যাতে অন্তত পক্ষে তোমরা বেনিফিশিয়াল পাও। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল কোর্সের নামটা তো তোমরা জানো যে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড পিএলসি বেসড সিস্টেম ডিজাইন, তাই না? এটা হচ্ছে কোর্সের নাম। এখন কোর্সে আমি একটা আউটকাম, কোর্সের একটা সিলেবাস আমাকে দেওয়া হয়েছে, যেটা তোমাদের কাছেও আছে, ঠিক আছে? একদম পুরোপুরি হুবহু ওই রকমই সবকিছু মিলবে বা সবকিছু ওই রকম করে আমরা জানবো, এটা কোনো জায়গায় লেখা নাই বা আমাদের কোনো রকম লিমিটেশন নাই, বাট ট্রাই করব সেটার সাথে যাতে অন্ততপক্ষে ম্যাক্সিমাম মিলে যায়। ওকে, সো একটা পার্ট আছে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের পার্ট, আর একটা পার্ট আছে হচ্ছে পিএলসি পার্ট, মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার যেটা আছে, হ্যাঁ সেটার একটা পার্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটু ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিও দেখি, তারপরে দেখা যাচ্ছে যে বিস্তারিত কথা বলা যাবে। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে এরকম।
you familiar with Infineon's microcontrollers for industrial applications? Stay tuned. The 32-bit microcontroller with its special feature set represents the ideal choice for applications where more performance, connectivity, safety, and security are needed. Infineon offers the following three product families for industrial automation applications. The 32-bit industrial microcontroller based on ARM Cortex-M6 microcontroller based on Tri-Core, and the 32-bit embedded power ICs also based on ARM Cortex-M. The XMC microcontroller family is best suited for several segments such as power conversion, automation, and home appliances. The XMC 1000 product family brings together the ARM Cortex-M0 core and the market-proven differentiated peripherals in a leading-edge 65-nanometer manufacturing process. In turn, the XMC 4000 product family is powered by ARM Cortex-M4 with a built-in DSP instruction set. স্যার হচ্ছে আমরা অনেকটা ওয়েটিং আছে স্যার, একটু অ্যাকসেপ্ট করুন। বলো। স্যার অনেকেই হচ্ছে ওয়েটিং আছে মনে হচ্ছে, ওরা অ্যাকসেপ্ট একটু করে নিতে স্যার। ওয়েটিং এ তো থাকার কথা না, আমি তো কোনো ওয়েটিং অন করে রাখিনি। আচ্ছা স্যার, ওই যে অনেকে কানেক্ট হতে পারছে না। আচ্ছা স্যার আমি বলছি স্যার, একবার ট্রাই করুন। একটু বলো যে ওয়েটিং করে রাখিনি। হ্যাঁ জি স্যার। আর আমি প্রথমে ভিডিও দিচ্ছি, এটা মানে খুব বেশি এর আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন গুলো দেখানোর জন্য, যে মাইক্রো কন্ট্রোলার বা দেখা যাচ্ছে পিএলসি বেসড অ্যাপ্লিকেশন গুলো সাধারণত কোথায় হয়। হ্যাঁ, One silicon die, achieving new levels of power, speed, and cost savings for embedded applications. Lastly, the embedded power ICs integrate on a single die the 32-bit microcontroller, the non-volatile flash memory, the analog and mixed signal peripherals, the communication interfaces, along with the driving stages needed for either relay, half-bridge, or full-bridge DC and PLDC motor applications. Our system-on-chip SoC solutions enable PCB space saving, reduce costs due to a minimum number of external components, and enable multiple and flexible designs. In this training, we will focus on 32-bit Oryx for industrial automation. Let's get started. Oryx family delivers the versatility required for the industrial sector for optimized microcontrol applications, factory automation, and much more. This is why Oryx microcontrollers are designed with a focus on high safety, scalability, and connectivity. Infineon's broad product portfolio allows engineers to choose from a wide range of memories, control sets, frequencies, temperatures, and packaging options, and all this with high repeatability across generations. Oryx for industrial applications is the product family for multiple use cases. So video sound clear now. Demanding embedded control system applications, webs, and power consumption are key design elements. Further important features are time to market, a variety of small packages for space reduction, and dependability. Oryx also fulfills safety requirements, which is crucial for industrial applications. The performance samples allows for more functionality and offers a sufficient resource for future requirements. Everything much more interesting. With Infineon's Oryx microcontroller, we can say that safety joins performance. Platform uses up to 6 cores in a diverse lockstep architecture combined with cutting-edge safety technology such as safe internal communication buses or a distributed memory protection system. Techniques that allow the integration of software with various safety levels from different sources, enabling multiple IEC 61508 across several applications. Innovation is key for us. Therefore, next to our first and second Oryx generation, we are already looking into the next. Let's take a peek at the first single and multi-core 32-bit Tri-Core CPUs.
as well as the MuleSoft family, which is up for a wide field of advanced packaged and convenient product offering. For information, just log on to our product page at infinity.com and don't forget to subscribe to Infinite's newsletter for কন্ট্রোলি টেনশন করার দরকার না, আরো ভিডিও আছে। হ্যাঁ টাইম আছে। ওকে, আমরা কিছু ভিডিও দেখবো আগে। Programmable Logic Controller, or PLC, is simply a special computer that is programmed to control certain processes in industries like petroleum, steel, and automotive. Every PLC is composed of three main parts: input, CPU, and output. Suppose that we have an electrical motor and a push button. We want the motor to turn on when the button is pressed. When the button is pressed again, we want the motor to turn off. This function is similar to the function of the power button on your TV remote. To do this, we must first write a program for this operation on a computer and then download it to the CPU. Then we connect the switch to the input and the motor to the output. Now, if we press the button, an electrical signal will be sent to the PLC. The PLC input will deliver the signal to the CPU, but first must present it in a format that the CPU can process. Why? Because the CPU is a computer system and cannot process the raw electrical signal. The CPU will process the data received and send the result to the output. The output turns the data to a raw electrical signal again and applies that to the motor and turns it on. Now, if we press the button again, the process repeats and the motor will turn off. Okay, if you like this video, subscribe. আমি তিনটা ভিডিও একটু রাখছি কিসের জন্য, যে আমরা আসলে একটা কোর্স শুরু করলাম, কিন্তু কোর্সের আসলে আউটকাম কি এবং কোর্সের থেকে আমি কি শিখতেছি বা কি শিখে ইন ফিউচারে আমার এই কোর্সটা কোন কোন রিয়েল ওয়ার্ল্ডে আমাদের কোন কোন অংশে কাজে দেয়, বুঝছো? এটা হচ্ছে আমাদের আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে অজানাই থেকে যায়। হ্যাঁ, যে আমি শুধুমাত্র গদবাঁধা ভাবে পড়ে গেলাম, কিন্তু আমি সেই সাবজেক্টটার যেসব ইনফরমেশন পাচ্ছি বা সেই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো জায়গায় এটার অ্যাপ্লিকেশন করতে পারবো কি পারবো না, এটা কিন্তু আমাদের অনেকজনের জানা থাকে না। যার কারণে কি হয়, আমরা পরবর্তীতে এই সাবজেক্টটা নিয়ে একটু বোরিং ফিল করবো, যে সাবজেক্টটা কেন পড়তেছি, সাবজেক্টের এই ইকুইপমেন্ট বা আমি এই টপিকটা কেন হচ্ছে এই বিষয় সম্পর্কে জানবো। হ্যাঁ, এইগুলো কিন্তু হচ্ছে
আমার কাছে একটু মানে কেমন খারাপ লাগবে, যে দেখা যাচ্ছে যে মনে হবে এই জিনিসপত্র বা এই যে এত বিশেষ কিছু এইসব জায়গায়, ঠিক আছে, যে এটা আমার রিয়েল লাইফে কাজে দিবে। হ্যাঁ, যার কারণে আমি এই ভিডিওগুলো একটু দেখিয়েছি। হ্যাঁ, যে আমরা যদি আমাদের রিয়েল লাইফের সিনারিও গুলো দেখি, রিয়েল লাইফের সিনারিওতে আমরা প্রতিনিয়তই এমন কোন ডিভাইস বা এমন কোনো কিছু আমরা আসলে ইউজ করি না, বা আমরা যে এইগুলো ব্যবহার আমাদের ডেইলি লাইফের আছে, তার মধ্যে বিশেষ করে এখন যে ইমার্জিং ওয়ার্ল্ড আছে বা ইমার্জিং যে ইনফ্লামেশন হচ্ছে টেকনোলজি, সেই টেকনোলজির রেসপেক্টে যদি আমরা বলি, তাহলে আমরা আসলে কোনো সময়ই এই মাইক্রো কন্ট্রোলার এবং পিএলসি কে কোনো সময়ই অ্যাভয়েড করতে পারবো না, আর পারছিও না। আসলে আমরা প্রথমে একটা কম্পিউটার ছিল, প্রথমে আমরা যদি একটু তোমার ডেস্কটপ বেস যেগুলো, বিশেষ করে হচ্ছে সিআরটি মনিটর ছিল, তারও আগে যেটা ছিল উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম ছিল সেটাতে 98 যদি বলো, আমরা নিজের অল্প স্বল্প দেখেছি উইন্ডোজ 98-এ, ওইখানে অনেক কিছু প্রোগ্রাম করে করে প্রত্যেকটা জিনিস কমান্ড দেওয়া লাগতো, ঠিক আছে। বাট এখন তো ইজি হয়ে গেছে, তাই না? কারণ কি, যে ওই যে ফাংশনাল এলিমেন্ট গুলো ছিল, এই ফাংশনাল এলিমেন্ট গুলো শ্রিঙ্ক হয়ে গেছে, যার কারণে একটা বড় হার্ড বক্সের মতো করে, বক্সের মতো যে কম্পিউটার ছিল, সেটা পরবর্তীতে সিআরটি মনিটরে আসছে, সিআরটি মনিটরটা কনফিগার হয়ে এলসিডি আসছে, এখন পরবর্তীতে ল্যাপটপ আসছে, তারপরে স্মার্টফোন আসছে, ঠিক আছে, স্মার্ট ডিভাইস আসছে। এগুলো সবই কিন্তু এক একটা ইভ্যালুয়েশন হয়েছে, এবং ওই ইভ্যালুয়েশনের এখন বর্তমানে আমরা যে কনফিগারেশন দেখতেছি, তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। বিশেষ করে ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্মার্ট অপারেশন যেগুলোতে করা হয়, ঠিক আছে, সবগুলো মাইক্রো কন্ট্রোলারের রেসপেক্টে হয়। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের রেসপেক্টে যদি বলি, অনেক বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে পিএলসি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যত রকম ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে তার কনফিগারেশন থেকে শুরু করে যত কিছু বর্তমানে করা হচ্ছে, সবই বেশিরভাগই তোমার হচ্ছে কি বলে, পিএলসির অ্যাপ্লিকেশন বা পিএলসি হচ্ছে বিষয়বস্তু থাকে। হ্যাঁ, সো আমি জানি এর আগে একটা কোর্স আছে তোমাদের, এটা তো 491 এর হচ্ছে প্রিরিকুইজিট মানে 381 মনে হয়, যেটা হচ্ছে আমার জানা মতে ওই মাইক্রো প্রসেসর বা এই রেসপেক্টিভ কোনো কিছু, তাই না? মাইক্রো প্রসেসর বা এই রেসপেক্টিভ মনে হয় মাইক্রো প্রসেসরের কোর্স ছিল না? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ, সো ওইটা হচ্ছে এটার প্রিরিকুইজিট, মানে ওইটা না করলে দেখা যাচ্ছে এটা হয় না। আর ওইখানের একটা অংশে দেখা যাচ্ছে মাইক্রো কন্ট্রোলারের একটু টাস্ক দেওয়া আছে, ঠিক আছে, আমার যতটুকু জানা, বা দেখা যাচ্ছে যে অল্প স্বল্প কিছু আইডিয়া দেখা যাচ্ছে থাকতে পারে, ঠিক আছে। যদি নাও থাকে, আমি ওই আইডিয়ার রেসপেক্টেই তোমাদেরকে একটু মাইক্রো কন্ট্রোলারের একটা পার্ট, একটা অংশ দেখাবো, তারপরে হচ্ছে পিএলসি দেখাবো, ঠিক আছে। এইখানে আমার প্রায় অনেকগুলো স্লাইড আছে। হ্যাঁ, স্লাইড গুলো সবগুলোই যে গুরুত্বপূর্ণ বা সবগুলোই যে প্রয়োজন হবে তোমার জন্য, তোমার পড়াশোনার জন্য, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। হ্যাঁ, এটা একদম এক্স্যাক্টলি তোমার ওইরকম সবকিছুই যে তুমি মানে নিবা বা প্রত্যেকটা অংশই তোমার যে, যদি তোমার এক্সামের কথা বলো, ঠিক আছে, তোমার এক্সামের রেসপেক্টে সবগুলো যে প্রয়োজন হবে তা না। বাট আমি চেষ্টা করেছি, আমি ওই মাসদির একটা বই আছে, ঠিক আছে, হ্যাঁ, আমি এই বইটার নাম বলবো, ঠিক আছে, এই যে বইটার নাম হচ্ছে যে দা 8051 মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম মাজিদের। হ্যাঁ, এই বইটা থেকে আমি কিছুটা অনলাইনের হেল্প নিয়েছি, ঠিক আছে, সবগুলো মিলায়ে স্লাইডটা তৈরি করা। হ্যাঁ, বইটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, বই থেকে ডেপথে বা বই থেকে তোমরা ব্রিফে বা ওভারভিউ করতে পারবো প্রত্যেকটা বিষয়, যেটা এখানে আমরা বলবো, ঠিক আছে। ওখানে দেখা আছে ডেসক্রিপশনে তুমি জানতে পারবা, সমস্যা নাই। ওকে, সাথে এখানে আমি এখনই তোমাদেরকে পুরো স্লাইডটা দিয়েও দিতে পারি, আবার নাও দিয়ে দিতে পারি, কারণ স্লাইডে দেখা যাচ্ছে কিছু জায়গায় কারেকশন আসতে পারে, যে স্লাইডে দেখা যাচ্ছে কিছু অংশ আমি বাদ দিতে পারি, কিছু অংশ অ্যাড করতে পারি। সো আমি এখনই তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, কি দিব না সেটা আমি আগে বলতে পারছি না। হ্যাঁ, আমি আরো দেখা যাচ্ছে যে এই স্লাইডটাতে একটু কাটাছেড়া করতে পারি, ঠিক আছে। সো আগেই দিব কি দিব না এখনো শিওর না। ওকে, আচ্ছা, সো আমরা যদি শুরু করি, ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার 8051 দিয়ে সাধারণত সিরিজ আছে, 8051 এর ফ্যামিলি আছে, 805 এর ওর ফ্যামিলিতে 8052 আছে, ঠিক আছে, 57 আছে, সো ওয়ান ফ্যামিলির আছে, কিন্তু বেসিক হিসেবে ধরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার 8051। হ্যাঁ,
এখন তো মাইক্রো কন্ট্রোলার অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার চলে আসছে, তোমরা নিজেরাও জানো। অ্যাটমিকা আমি যখন করেছি, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের কুয়েটে হচ্ছে তোমার ছিল ওই আমরা 1 মেগা দিয়ে প্রথম মাইক্রো কন্ট্রোলারের যে প্রজেক্ট রেলিভেন্ট কাজ সেগুলো করতাম, ঠিক আছে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে অর্ডিনো আসছে, রাসবেরি পাই আসছে, ঠিক আছে, আরো অনেক ধরনের এখন মাইক্রো কন্ট্রোলার চলে আসছে, ঠিক আছে, যার কারণে ওইগুলো আমরা ইউজ করে প্রজেক্ট রেলিভেন্ট অনেক কিছু। রাসবেরি পাই, অর্ডিনো, এগুলো তো মিনি কম্পিউটার বলা হয়। রাসবেরি পাইতে তো আমি পুরো একটা কম্পিউটার অপারেশন আমি করতে পারি, আবার ডিলিট করতে পারি, আবার সেটাকে রিইউজ করা যায়, ঠিক আছে। সো রেসপেক্টিভলি মাইক্রো কন্ট্রোলার যেগুলো আমরা মানে এখন অ্যাডভান্স লেভেলে আছে, বাট সবগুলোর বেসিক বিষয় ছিল হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ওই 8051 থেকে, ঠিক আছে। সো আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে তার অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় সম্ভব এবং বর্তমানে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো আছে, ঠিক আছে, সেইগুলো দিয়ে কিছু সার্কিট ডায়াগ্রাম প্লাস হচ্ছে সার্কিট কনফিগারেশন প্লাস কিছু ডিজাইন, সেগুলো আমরা দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল এই যে একটা কথা বলেছে বাহুল্লার বইয়ের প্রথমে, এই কথাটা আছে আমি দেখেছি, হ্যাঁ, যে সেটা হচ্ছে ম্যানস গ্লোরি নট ম্যানস অনলি, ঠিক আছে। আমি বলবো ম্যান বলতে হিউম্যানস, ঠিক আছে। হিউম্যানের গ্লোরি লাইস ইন হিজ নলেজ, হিজ আপরাইট কন্ডাক্ট, হিজ প্রেইজওয়ার্দি ক্যারেক্টার, হিজ উইজডম, নট ইন হিজ ন্যাশনালিটি অর র্যাঙ্ক। ওকে, সো there is no any rationality, ঠিক আছে, in point of earning knowledge or keen to knowledge, there is no any rationality. Okay, so in that perfect perspective বাহুল্লার কথাটা একদম পারফেক্ট হয়, ঠিক আছে। সো আমরা আমাদের নলেজের ক্ষেত্রে কোনো রকম কোনো সীমা রাখবো না, যতটুকু পারা যায়, ওকে, যতটুকু পারা যায়। এই স্লাইডটা বেশিরভাগ ক্ষেত্রেই ইনফরমেশন নেওয়া হয়েছে এই বই থেকে, 8051 মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম বাই মাজিদি, ঠিক আছে। আমি তোমাদেরকে বইটা দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপে, যদি কোনো গ্রুপ থাকে তাহলে আমাকে একটু অ্যাড করে দিও, হ্যাঁ। আমি তাহলে দেখা যাচ্ছে, অথবা যদি গ্রুপ না হয় আমি তোমাদের সিআর কে দিয়ে দিব, তোমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে, বেটার হয়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা এখানে বলা আছে, যতটুকু আছে ওইটা পরের বিষয়। ওকে, ফার্স্ট অফ অল আমরা কেন, why do we need to learn microcontroller, আমার কেন দরকার, ঠিক আছে, হ্যাঁ, কেন দরকার। আমি কিছু জিনিসপত্র অলরেডি বলেছি, যে আমরা ভিডিও দেখলাম, ভিডিওতে আমরা কিছু জিনিসপত্র দেখেছি, প্লাস আমি অলরেডি বলেছি যে আমাদের বর্তমানে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেসব ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করি, ঠিক আছে, সবগুলোতেই কোনো না কোনো ভাবে মাইক্রো কন্ট্রোলার যুক্তই আছে, হ্যাঁ। আমরা যদি কমিউনিকেশনের পার্সপেক্টিভে বলি, ডিজিটাল এন্টারটেইনমেন্টের পার্সপেক্টিভে বলি, আমরা যেসব পোর্টেবল ডিভাইস গুলো ইউজ করি, যেমন আমাদের স্মার্টফোন আছে, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সবকিছুতেই আমরা যদি মানে আনবিলিভেবল, এটা সত্য কথা যে আমরা আসলে মাইক্রো কন্ট্রোলারের বাইরে কোনো কিছু করতে পারছি না বর্তমানে। ওকে, টেকনোলজির ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, টেকনোলজির ইভলভমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি কিছু ইনফরমেশন দেখি এখানে, তাহলে আমরা দেখছি কি যে পার্সোনাল ইনফরমেশন প্রোডাক্ট যেমন সেলফোন, পেজার, ওয়াচ, পকেট রেকর্ডার, ক্যালকুলেটর, ল্যাপটপ কম্পোনেন্টের মধ্যে আছে মাউস, কিবোর্ড, মোডেম, ফ্যাক্স কার্ড, সাউন্ড কার্ড, হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ডোর লক, অ্যালার্ম লক, থার্মোস্ট্যাট, এয়ার কন্ডিশন, টিভি রিমোট, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের মধ্যে যেমন টেম্পারেচার, প্রেসার কন্ট্রোলার, কাউন্টার টাইমার বা আরপিএম কন্ট্রোলার, টয়ের মধ্যে যেমন ভিডিও গেম, কার্ড, এই যে সবগুলো ডিজাইনিং অপশন যতগুলো আছে, হ্যাঁ, সবগুলোতেই কোনো না কোনো ভাবে দেখো আমার এর আর্কিটেকচারে বলো, তার অ্যাপ্লিকেশন রেলিভেন্ট বলো, তার কন্ট্রোলিং অপশন বলো, সবকিছুতেই কিন্তু কোনো না কোনো উপায়ে দেখো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যুক্ত আছেই। মানে তুমি কিন্তু মাইক্রো কন্ট্রোলারকে অ্যাভয়েড করতে পারছো না, ঠিক আছে। এই রেসপেক্টে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কিন্তু কোনো সময় দেখবা যে প্রত্যেকটা অংশে তুমি একটু নিজে মাথা ঠান্ডা করে একটু যদি ভাবো, কারণ তুমি কিছুটা হলে আর্কিটেকচার জানো, ঠিক আছে, যে আসলে কোন কোন জায়গায়, যারা তোমরা ফোর্থ ইয়ারে আছো তোমরা অন্তত পক্ষে জানো যে আমরা যেসব ডেইলি লাইফে যেসবগুলো ইউজ করি ডিভাইস, সেই সবের আর্কিটেকচার যদি আমরা দেখি, ঠিক আছে, কোনো না কোনো উপায়ে মাইক্রো কন্ট্রোলার কোনো না কোনো উপায়ে দেখো কানেক্টেড আছে। ওকে, সেই রেসপেক্টে যদি দেখি, তাহলে আমাদের মাইক্রো কন্ট্রোলার কিন্তু পড়াশোনা করা উচিত, এবং পড়াশোনা করা ইন ফিউচারে আমাদের যেসব মানে ওয়াইড রেঞ্জে যে ওয়ার্ক অপরচুনিটি আছে সেসব জায়গাগুলোতে আমাদের কাজে দিবে, ঠিক আছে।
And what is মাইক্রোকন্ট্রোলার? মাইক্রোকন্ট্রোলার কি তাহলে আমরা যদি বলি, এটা হচ্ছে একটা স্মল কম্পিউটার অন চিপ, যেটা র্যাম, রম এবং ইনপুট আউটপুট পোর্ট থাকবে, ঠিক আছে? ওকে, এক্সাম্পল হিসেবে এখানে যে Motorola 6811, Intel 8051 বা Zilog Z8 বা PIC 16 বিট or PIC 32 বিট, আবার আমি যেগুলো বললাম Arduino এখন আছে, রাসবেরি পাই আছে, ঠিক আছে, আরো অনেক আছে, ঠিক আছে? সো একটা সিঙ্গেল চিপ, তার মধ্যে কি আছে? র্যাম, রম আছে, সিপিইউ আছে, ইনপুট আছে, আউটপুট আছে, ইনপুট আউটপুট পোর্ট আছে, টাইমার থাকবে, সিরিয়াল কম পোর্ট যেটা বলছে সেটা, এইগুলো সবকিছুই কি থাকে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে থাকে। কি দেখো, মাইক্রোপ্রসেসরের সাথে এর পার্থক্য কি? মাইক্রোপ্রসেসরের সাথে পার্থক্য হচ্ছে মাইক্রোপ্রসেসর শুধুমাত্র একটা প্রসেসর, অর্থাৎ সিপিইউ, এর কোনো অ্যাডিশনাল অংশ নাই, অর্থাৎ যে কন্ট্রোলিং অপশন যেগুলো আছে বা তার মেমোরি থাকার কথা বা অন্যান্য যেগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা এখানে নাই কিন্তু মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? শুধুমাত্র একটা কি থাকে? সিপিইউ থাকে, শুধু সিপিইউ থাকে। হ্যাঁ, যদি আমরা বলি একটা কম্পিউটারের, যদি আমরা একটা কম্পিউটারের রেসপেক্টে চিন্তা করি, তাহলে তার শুধু সিপিইউ অংশটা হচ্ছে কি? শুধু সিপিইউ অংশটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? বাট যদি আমরা বলি তার মেমোরি বা যে আমাদের কম্পিউটারের রেসপেক্টে যদি বলি, তার হার্ড ড্রাইভ, তার দেখা যাচ্ছে র্যাম, ওকে, তার কি বলে মাউস, কিবোর্ড বা দেখা যাচ্ছে মনিটর, ঠিক আছে, এগুলো তো ইনপুট আউটপুট ডিভাইস, প্লাস হার্ড ড্রাইভ তো মেমোরির রেসপেক্টে বলি, ঠিক আছে? এইগুলো কিন্তু মাইক্রোপ্রসেসরে থাকবে না। সো মাইক্রোপ্রসেসরের সাথে যদি তুমি এইগুলোকে এক্সটার্নাল ভাবে তোমাকে ইউজ করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এক্সটার্নাল ভাবে এগুলো তুমি ইউজ করার পরে সেটাকে আবার মাইক্রোকন্ট্রোলারের রেসপেক্টে তুমি ইউজ করতে পারবা। ওকে, সো মাইক্রোপ্রসেসর আর মাইক্রোকন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি এখানে দেখানো আছে? এই যে অলরেডি আমরা যেটা বলেছি যে মাইক্রোপ্রসেসর সিপিইউ স্ট্যান্ড অ্যালোন, বাট এটাকে একটা সিঙ্গেল চিপে সিপিইউ, র্যাম, রম, ইনপুট আউটপুট এবং টাইমার গুলো যদি একসাথে থাকে, সেটাকে আমরা সিঙ্গেল চিপের উপরে, তাহলে সেটাকে আমরা বলতেছি মাইক্রোকন্ট্রোলার। ওকে, আর ডিজাইনার ক্যান ডিসাইড অন দ্য অ্যামাউন্ট অফ র্যাম এবং ইনপুট আউটপুট পোর্ট কতগুলো হবে, আর ওর ক্ষেত্রে ফিক্সড আছে। হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলার এক একটা ডিভাইসের ক্ষেত্রে এক এক রকম, যদিও যে আমি যদি Arduino ইউজ করি তার ক্ষেত্রে একরকম, আমি যদি রাসবেরি পাই ইউজ করি তার ক্ষেত্রে আরেক রকম, আমি যদি অন্যান্য যেগুলো আছে Motorola যেগুলো আছে বা ম্যাশরোলা যেটা, সরি, হ্যাঁ, ম্যাশমেরোলা যেটা আছে তার আরেকটা জিনিস, ঠিক আছে? এরকম মাইক্রোপ্রসেসর সাধারণত কি বলছে যে এটা এক্সপেন্সিভ হয়, ঠিক আছে, আর এর ক্ষেত্রে একটু কস্ট নিগোশিয়েবল, ঠিক আছে? একদম বলছি না যে মডারেট লেভেলের কস্ট থাকে, ঠিক আছে, যদি আমরা অন্যান্য সবকিছু যদি কনসিডার করি। হ্যাঁ, আর এটাতে হাইলি বিট অ্যাড্রেসেবল থাকে, এর ভার্সিটিলিটি থাকে মাইক্রোপ্রসেসরের, এটা শুধুমাত্র মানে জেনারেল পারপাসে কাজ করা যায়, এটা হচ্ছে সিঙ্গেল পারপাসে কাজ করা যায়। অর্থাৎ জেনারেল পারপাস কেন? সিপিইউ কে আমি আমার মতো করে ডিফাইন করব, ঠিক আছে? সিপিইউ কে যদি আমি আমার কন্ট্রোলিং ইউনিট দিয়ে আমি আমার মতো করে কাজ করাইতে পারি, ঠিক আছে? কিন্তু যখন আমার ফিক্স থাকে সিপিইউ এ, যদি র্যাম, রম এবং ইনপুট আউটপুট এগুলো যদি আমার ফিক্স থাকে, অর্থাৎ আমি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারছি না। কোনো কাজের ক্ষেত্রে আমার র্যামের পরিমাণ বাড়াইতে হতে পারে, কোন কোন কাজের ক্ষেত্রে রমের পরিমাণ বাড়ানো লাগতে পারে, বা দেখা যাচ্ছে টাইমারের কম্বিনেশন চেঞ্জ করা লাগতে পারে, বাট এটা কিন্তু মাইক্রোকন্ট্রোলার ফিক্সড। সো আই ক্যান গো থ্রু মাইক্রোকন্ট্রোলার ইন ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে? বাট যদি আমরা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বলি, তাহলে এটা হচ্ছে জেনারেল পারপাস ইউজ করতে পারি, কারণ আমি আমার সিস্টেমটাকে আমার মতো করে ডিফাইন করে নিতে পারি। ওকে, অর্থাৎ আমার রম কতটুকু লাগবে, অর্থাৎ আমার মেমোরি হার্ড ড্রাইভ কতটুকু লাগবে, আমার র্যাম কতটুকু লাগবে, বা ইনপুট আউটপুট আমি কেমন করে নিব, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো আমি আমার রেসপেক্টে ইউজ করতে পারি। সো দ্যাট ইজ ওয়াই মাইক্রোপ্রসেসর জেনারেল পারপাস ইউজ করা যায়, মাইক্রোকন্ট্রোলার সিঙ্গেল পারপাস ইউজ করা যায়। এর ইভ্যালুয়েশন গুলো এখানে বলা আছে কিভাবে কিভাবে হয়। প্রথমে দেখা যাচ্ছে যে আমরা যদি মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে বলি, ঠিক আছে, হ্যাঁ, প্রথমে 1976 এ মাইক্রোপ্রসেসর তৈরি করে Motorola, ঠিক আছে, হ্যাঁ, যেখানে এটাকে 6801 বলা হতো। পরবর্তীতে সেটাকে 6800 দিয়ে, সরি 6800 ছিল, সেটা 6801 দিয়ে হচ্ছে তার ব্রাদার কম্পোনেন্ট হিসেবে মাইক্রোপ্রসেসর আসে। তারপরে পরবর্তীতে এর রিভলিউশন হিসেবে যখন আমরা একটা চিপের মধ্যে ডিজাইন গুলো এনেছি, তখন নতুন করে আমরা সেটাকে বলছি মাইক্রোকন্ট্রোলার। ওকে, যেটা হচ্ছে ইন্টেল তার ক্রেডিট নেয় 8048 দিয়ে, ঠিক আছে, যেখানে সিপিইউ থাকে
এবং 1 কিলোবাইটের একটা ইপিরম ছিল, ইলেকট্রনিক প্রোগ্রামেবল রম যেটা বলে, হ্যাঁ। তারপরে 64 বাইটস এর একটা র্যাম ছিল, ওকে, এবং 8 বিট টাইমার ছিল এবং সাথে 27 ইনপুট আউটপুট পিন ছিল, হ্যাঁ, যেটা 1976 এ এটার ইভলিউশন দেখা গিয়েছে। পরবর্তীতে যখন 1980 তে 8051 আসছে, ঠিক আছে, হ্যাঁ, এবং সেটাতে 4 কিলোবাইটের রম ছিল এবং 128 বাইটের র্যাম এবং সিরিয়াল পোর্ট আছে, 2 16 বিট টাইমার আছে এবং 32 ইনপুট আউটপুট পিন আছে, ওকে। সো 8051 এই ফ্যামিলি তার অ্যাডিশনাল অনেক ইমপ্রুভমেন্ট ঘটাইছে বর্তমানে কোডে সার্কিট ডিজাইনে। এখন বর্তমানে দ্য সেম ইন্টেল ইন্ট্রোডিউসড এ 16 বিট কন্ট্রোলার 8096 ইন দ্য ইয়ার 1982, ঠিক আছে, 82 তে এই এভলিউশন। এর পরবর্তীতে তোমরা ইভলিউশন গুলো একটু দেখে নিও, হ্যাঁ, কিভাবে আসছে। এখন এই ইন রিসেন্ট টাইমে এআরএম কন্ট্রোলার যেটা বলছে যে অ্যাডভান্স রিস্ক মেশিন, রিস্ক মানে ওই যে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে, যেটা বলে, হ্যাঁ, এই রিস্ক আছে, সিস্ক আছে, যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটারের যে তোমরা আমি দেখাবো কিছুটা, হ্যাঁ, কিছুটা একটা সময় গিয়ে রিস্ক এবং সিস্কের মানে ভেরিয়েশনটা কি, ঠিক আছে, হ্যাঁ, তার পেরিফেরাল বা তার পাইপলাইন কেমন করে থাকে, ঠিক আছে, হ্যাঁ, সেটা আমরা একটু হলেও দেখবো, ওকে, ওটা ডিটেইলে দেখবো। সো এআরএম কোম্পানি যেটা আছে, হ্যাঁ, সেটা তারা ডেভেলপ করেছে এবং তারা ইন্ট্রোডিউস করে 32 বিট কন্ট্রোলার which are high end application, okay, device, স্পেশালি কমিউনিকেশন ডিভাইস যেমন হচ্ছে মোবাইল, আইপড, এইগুলোতে হচ্ছে এআরএম কোম্পানি এআরএম কন্ট্রোলার ইউজ করতেছে, বুঝছো। এআরএম কন্ট্রোলারটা কি, ওই যে রিস্ক মেশিন যেটা আছে বা রিস্ক যেটা আছে, সিস্ক যেগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, তাদের কাজগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার হচ্ছে রিস্ক অপারেশন বা সিস্ক অপারেশন করে, বাট সেটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এআরএম কন্ট্রোলার ইউজ করা হয়। সো মাইক্রো কন্ট্রোলার কি কি প্রকারের আছে বা মাইক্রো কন্ট্রোলারের টাইপস গুলো কেমন এখানে দেখাচ্ছে। বিট হিসেবে আছে, মেমোরি বা ডিভাইস হিসেবে আছে, ইনস্ট্রাকশন সেট হিসেবে আছে, হ্যাঁ, তারপরে তোমার মেমোরি এখানে যে বলা আছে বিট অনুযায়ী যদি বলা 8 বিট, 16 বিট, 32 বিটের মাইক্রো কন্ট্রোলার আছে। মেমোরি বা ডিভাইস হিসেবে যদি বলি সেখানে আরেক রকম আছে, সেটা কি আছে বলছে যে এমবেডেড এবং এক্সটার্নাল মেমোরি। আরেকটা অপশন দেখা যাচ্ছে যে আইসি চিপে হতে পারে বা ডিএলএসআই কোড থাকতে পারে বা ভেরিলক ফরম্যাটে থাকতে পারে। আর ফ্যামিলি অনুযায়ী হচ্ছে 8051 এর ফ্যামিলি হিসেবে দেখা যাচ্ছে যে মানে ইন্টেল, ফিলিপ, অ্যাটনেল, সিমেন্স, ডালার, এগুলো হচ্ছে 8051 এর মানে ফ্যামিলির রেসপেক্টে আছে। আবার মোটরোলা কোম্পানির আছে, পিআইসি এর আছে, হিটাচির আছে, টেক্সাস, এআরএম এবং আদার যেসব কোম্পানিগুলো আছে। আর ইনস্ট্রাকশন সেটের অনুযায়ী যে রিস্ক, সিস্ক আর মেমোরি আর্কিটেকচার অনুযায়ী হচ্ছে হার্ভার্ডের আছে আর প্রিন্সটনে আছে, ঠিক আছে, মেমোরি আর্কিটেকচার অনুযায়ী। তো আমরা যদি মাইক্রো কন্ট্রোলারের ডিফারেন্ট ম্যানুফ্যাকচার দেখি সেখানে দেখা আছে যে ডিফারেন্ট এগুলো আছে। আমি তোমাকে বলি যে কি কি বিষয়গুলো তোমরা তো বুঝতে পারছো, এইটা একটা দেখার বিষয় আছে, ঠিক আছে, এইটা একটা দেখার বিষয় আছে, মানে তোমার পড়াশোনার রেসপেক্টে বলি যদি, হ্যাঁ, এইগুলো একটু দেখার বিষয় আছে কয়েকটা। আর বাকি যে ইভ্যালুয়েশন বলো, তারপরে এই যে এই মাইক্রো কন্ট্রোলারের যে ডিফারেন্ট ফরমেশন আছে ম্যানুফ্যাকচার, বললাম যে এগুলো তোমার জানার জন্য, অন্ততপক্ষে তোমার অন্ততপক্ষে কেউ যদি তোমাকে বলে মাইক্রো কন্ট্রোলার কি কি ধরনের আছে বা কোন কোন কোম্পানির বর্তমানে আছে বা কেমন অবস্থাতে আছে, সেগুলো তুমি যাতে অন্ততপক্ষে বলতে পারো, বুঝছো। এই রেসপেক্টে তোমার ইনফরমেশন গুলো একটু জানা দরকার আছে। সো আমরা যদি মাইক্রো কন্ট্রোলারের যদি 51 যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির রেসপেক্টে যদি বলি তাহলে কেমন আছে 8031, 8051, 8152 এবং 8751 আছে, হ্যাঁ। তাদের রম গুলো কেমন, ঠিক আছে, তার র্যাম গুলো কেমন, টাইমার কেমন আছে, ইনপুট আউটপুট পিন কতগুলো, সিরিয়াল পোর্ট কয়টা আছে, ইন্টারাপ্ট সোর্স কয়টা আছে, ঠিক আছে, হ্যাঁ। হার্ডওয়্যার আর্কিটেকচারে ইন্টারাপ্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওকে। ইন্টারাপ্ট নিয়ে আর একটা অংশ আছে, ইন্টারাপ্ট নিয়ে বলবো, ঠিক আছে, ইন্টারাপ্টের একটা অংশ আছে, ইন্টারাপ্ট যখন বলবো তখন ভালো করে বুঝতে পারবো না, এখন বলে সব মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, সো আমরা যদি ভন নিউম্যান আর্কিটেকচার আর হার্ভার্ড
আর্কিটেকচার, হ্যাঁ এই দুইটা আর্কিটেকচারের রেসপেক্টে যদি মাইক্রোকন্ট্রোলারের আর্কিটেকচার দেখানো হয় তাহলে কেমন করে দেখানো আছে দেখো, এখানে একটা অংশে সিপিইউ থাকবে, একটা অংশে তোমার মেমোরি থাকবে। ওকে, সো মেমোরিটাকে তুমি অ্যাকুমুলেট ভাবেও দেখাতে পারো, আবার সেগ্রিগেটেড ভাবেও দেখাতে পারো। কথাটা বুঝছো? যে আমার মেমোরিতে আমি যদি প্রোগ্রামে একটা অংশ রাখতে চাই সেটাকে একভাবে রাখতে পারি, আবার আমি যদি আমার প্রোগ্রাম যদি একসাথে রাখতে চাই সেটাও করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, বাট ফ্লেক্সিবিলিটি কোথায় আছে? ফ্লেক্সিবিলিটি কোথায় আছে? ফ্লেক্সিবিলিটি হচ্ছে এটাতে আছে, আমি রেসপেক্টিভে বলবো। কারণ কি, আমি যদি মেমোরি ইউজ করি, আমার প্রোগ্রাম আমি সবসময় চাইবো যে র্যাম বা এটাকে একরকম ভাবে অপারেশনে রাখতে, রম রেসপেক্টিভ যদি বলি, ঠিক আছে, যে আমার অন্যান্য যত ডাটা ইনফরমেশন থাকবে তাদেরকে আমি আরেকটা জায়গায় রাখবো, ঠিক আছে? এরকম যদি চাই, ঠিক আছে, আমি কিন্তু সেটা করতে পারি। সো বেটার হচ্ছে যে আমি অলওয়েজ চুজ করে হার্ভার্ড আর্কিটেকচার, ঠিক আছে? বাট মানে কিছু কিছু স্ট্রিং করতে করতে, অর্থাৎ ডিভাইসটাকে যদি আমি টাইনি আকারে সবসময় চাই যে আমার ডিভাইসটা যাতে অ্যাকুমুলেটেড থাকে, হ্যাঁ, আমি যাতে সেগ্রিগেটেড বা সেপারেটেড ভাবে আমি নিব না, বাট একই কাজ তো হচ্ছে, ঠিক আছে? সেই রেসপেক্টে যদি ভাবা হয়, অনেকজন দেখা আছে নন ভন নিউম্যান যে আর্কিটেকচার আছে সেটা ফলো করে, ঠিক আছে? কারণ কি, চায়না যদি বলো, চায়না সবসময় এটাকে চুজ করে। এর কারণ হচ্ছে সে চায় যে কম দামে মুড়ি ভাজতে, ঠিক আছে? যদি কারণ তার ইউজার তো সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে সে যদি চায়, তাহলে সে বাজার যদি ধরতে চায়, তাহলে সব ধরনের বাজার ধরতে গেলে কিন্তু আমাকে ওই রেসপেক্টে চিন্তা করতে হবে যে আমি কম দামে যদি জিনিসপত্র মানুষকে প্রোভাইড করতে পারি, যদিও লঞ্জিভিটি না থাকুক, বা দেখা যাচ্ছে যে তার মানে আমি ততটা ভায়াবিলিটি বা মানে তোমার ভাইটালিটি পিরিয়ড কতটুকু হবে, ঠিক আছে, সেটা আমি জানি না, বাট তাকে আমি সাপোর্ট দিচ্ছি বা তার ডিমান্ড পূরণ করতেছি, তাহলে কিন্তু সে আবার এটা চুজ করে নেবে, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে 8051 এর, অলরেডি আমরা দেখে ফেলেছি। কি দেখো, 4 কিলোবাইটের একটা রম থাকে, হ্যাঁ, 120 বাইটস এর র‍্যাম থাকে, 4 8-বিট ইনপুট আউটপুট পোর্ট থাকে, 2 16-বিট টাইমার থাকবে, সিরিয়াল ইন্টারফেস হবে, 64K এর এক্সটার্নাল কোড মেমোরি স্পেস থাকে, 64K ডাটা মেমোরি স্পেস থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে 8051 এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। ওকে, এইটা একটা অরিজিনাল 8051 মাইক্রোকন্ট্রোলার। ওকে, একটু যদি মাথা ঠান্ডা করে দেখো, সেটা দেখতে পারবা কি আছে ওর মধ্যে, কি কি থাকবে দেখো। একটা সিপিইউ থাকবে 8051 সিপিইউ, ঠিক আছে? আর সাথে কি কি আছে দেখো, একটা অসিলেটর বা টাইমিং আছে, 4096 বাইটস এর কি প্রোগ্রাম মেমোরি, যেটা হচ্ছে 4 কিলোবাইট বলতেছে, ঠিক আছে? 4 কিলোবাইট মানে ওই যে 1024 কে যদি 4 দিয়ে গুণ করো দেখবা যে 4096 আসে। 1024 বাইট সমান তো 1 কিলোবাইট, তাই না? সেই রেসপেক্টে যদি তোমরা বলো, হ্যাঁ, তাহলে সেটা একটা রম থাকবে এরকম, আমরা যেটা দেখলাম একটু আগে, হ্যাঁ, এইখানে তো দেখছি, সেই রেসপেক্টে এখানে শুধু সাজানো আছে, ঠিক আছে? হ্যাঁ, যে 128 বাইটের একটা র‍্যাম থাকে, 4 কিলোবাইটের একটা রম থাকে, দুইটা 16 বিটের টাইমার থাকবে। ওকে, আর আমি আমার সিরিয়াল ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমি একটা সিরিয়াল ইনপুট আউটপুট বলেছে না এখানে, যে একটা সিরিয়াল ইন্টারফেস থাকে, ঠিক আছে? সো আমরা যদি বলি তাহলে আমার সিরিয়াল ইন্টারফেস, সিরিয়াল ইনপুট পোর্ট থাকবে, সিরিয়াল আউটপুট থাকবে। ওকে, সাথে প্রোগ্রামেবল ইনপুট আউটপুট পোর্ট থাকবে। ইনপুট আউটপুট পোর্ট এখানে কয়টা বলেছে? হ্যাঁ, 4টা। হ্যাঁ, 4টা বলেছে। আর 64 কিলোবাইটের একটা বাস এক্সপানশন কন্ট্রোল থাকবে, অর্থাৎ আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি এই রেসপেক্টে যদি বলি, ঠিক আছে? হ্যাঁ, আমার কতটুকু আমি এই যে এই পুরো সিস্টেমটাকে সবগুলোর সাথে দেখো কানেক্টিভিটি আনছে না, সেটা কি দিয়ে করেছে? ওই ডাটা বাস দিয়ে করেছে, ইন্টারনাল ডাটা বাস মনে করো। এখানে হচ্ছে এই মানে চিপ যখন ডিজাইন করা হয় তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ওই কানেকশন বা সিকোয়েন্সিয়ালি একে অপরের সাথে যদি কানেক্টিভিটি আনতে হয়, তার জন্য একটা দেখা যাচ্ছে যে প্রিমিয়াম লাইন দেখাতে হয়, যে লাইনটা দিয়ে দেখা যাচ্ছে আমি অন্যান্য সবগুলোর সাথে কানেক্টিভিটি আনতে পারবো। ওকে, সেই রেসপেক্টে বাস দিয়ে আমি অন্যান্য সবগুলোকে দেখো, এই যে ডাবল মানে এখানে উভমুখী চিহ্ন দেওয়া আছে না,
উভমুখী চিহ্ন মানে এটা থেকে আমি ইনপুট নিতেও পারি আবার দিতেও পারি সে রেসপেক্টে, ঠিক আছে। যেই অপশন গুলোতে উভমুখী চিহ্ন আছে তার মানে সেখানে হচ্ছে দেওয়াও যাবে নেওয়াও যাবে, এই রেসপেক্টে দেওয়া আছে, বুঝতে পারছো? এই যে এইখানে যেগুলো আছে না, হ্যাঁ, এই রেসপেক্টে দেখানো হয়েছে এটা, কিন্তু এইটা দেখো সিরিয়াল ইনপুট আর আউটপুট দেখানো হয়েছে না, অর্থাৎ এটাতে আমি দিব এই অংশগুলোতে, একটা দিন আমি সেটাতে রিসিভ করতে পারবো, ঠিক আছে, আউটপুট নিতে পারবো। যেমন কন্ট্রোল একটা অংশ আছে শুধুমাত্র, সেখান থেকে আমি হ্যাঁ হ্যাঁ ওই রেসপেক্টে দেওয়া আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি যদি ইন্টারাপ্ট দেখা আছে এক্সটার্নাল ইন্টারাপ্ট কতটুকু আসবে বা সাবসিস্টেম ইন্টারাপ্ট কতটুকু আসবে সেটা রেসপেক্টে, সেটা আমি কল্পনা করতেই হবে অবশ্যই। আমি ইন্টারাপ্ট মানে কি কথাটা বুঝি, ইন্টারাপ্ট মানে কেউ তোমাকে বাধা দিচ্ছে, এক কথায় ইন্টারাপ্ট মানে বুঝতে পারছো, বাধা। ওই রেসপেক্টে তুমি সিপিইউ যখন তুমি দেখবা সেই সিপিইউ তুমি কতটুকু বাধা নিবে সেটা কিন্তু কনসিডার করেই তোমাকে সিপিইউ এর অপারেশনে যাইতে হবে। ওকে, ইন্টারাপ্ট নিয়ে একটা পুরো মানে কোর্স ডিজাইন আছে, মানে হায়ার এডুকেশন লেভেলে যারা ইয়ে করেছে ইন্টারাপ্ট নিয়ে দেখা যাচ্ছে পুরো একটা মানে যারা বিশেষ করে কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়ে বা কম্পিউটারে দেখা যাচ্ছে আর্কিটেকচারের ভেরিয়েশন কতটুকু বা ডিজাইনিং প্রসিডিওরে যারা মানে কাজ করে, ঠিক আছে, তারা কিন্তু ইন্টারাপ্ট নিয়ে প্রচুর পড়াশোনা করে, কারণ তাদের কাজই হচ্ছে হাউ টু অ্যাভয়েড এ লট অফ ইন্টারাপ্ট ইন মাইক্রোকন্ট্রোলার চিপ, ঠিক আছে, কম্পিউটার চিপে আমি কতটুকু অ্যাভয়েড করতে পারি, এটা হচ্ছে আমার বেস্ট ইফোর্ট দেওয়া লাগে সেই জায়গায়, যে আমি যতটুকু ইন্টারাপ্ট কমাই দিতে পারবো আমার সিস্টেমের অবস্টাকল তত কম, আমার পারফরমেন্স তত ভালো। খুব ভালো হইতে এইসব বিষয়গুলো দেখা যাচ্ছে যে হাতে বোর্ড কলমে করে দিতে পারলে খুব সহজ হয়, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অপরচুনিটি পাচ্ছি কম, ঠিক আছে। আমি চেষ্টা করব আরো কিছু দেখা যাচ্ছে যে অ্যানিমেশন রেলিভেন্ট কিছু জিনিসপত্র তোমাদেরকে একটু করে দেখানো, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হয় অনেক সময়, ঠিক আছে, হ্যাঁ, একটু সুবিধা হয়, দেখাবো। আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্যমতো বা আমি যতটুকু বুঝি চেষ্টা করব তোমাদেরকে জানানো, হ্যাঁ। আসলে হয়ে যাচ্ছে ওয়ান সাইডেড, হ্যাঁ, আমি শুধুমাত্র ইনপুট দিচ্ছি কিন্তু আমি তার ফিডব্যাকটা জানছি না, যে আমি আসলে কতটুকু তোমাদেরকে জানাতে পারছি বা তোমরাই কতটুকু নিতে পারতেছো, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। যদি আমরা ক্লাসের এনভায়রনমেন্টে থাকতাম তাহলে দেখা যাচ্ছে যে আমি ভালো করে লাইভ মানে সরাসরি তোমাদেরকে কোনো বিষয় দেখা যাচ্ছে তোমাদের কাছ থেকে নিতে পারতাম। আমার এখন মনে হয় কি বিশেষ করে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, কারণ আমাদের ওই রকম অপরচুনিটিস গুলো কম, যার কারণেই বলতেছি যে আমার কাছে মনে হচ্ছে ওয়ান সাইডেড পড়াশোনা, ঠিক আছে, হ্যাঁ, আমি দেখা যাচ্ছে যে পড়াশোনা করে ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে, বাট তোমার কাছ থেকে যে আমি একটা ফিডব্যাক নিব, হ্যাঁ, হতে পারে একটা টপিক দুইটা টপিক পড়াচ্ছি একদিনে, কিন্তু টপিকের ফিডব্যাক পাইলে সুবিধা হয় অনেক সময়। আচ্ছা, পরে আসি একটা জিনিস দেখো, 8051 এর একটা কনফিগারেশন দেওয়া আছে যে এটা হচ্ছে 40 পিনের ডিভাইস, হ্যাঁ, 40 পিনের ডিভাইস, যেখানে 32টা কি করা হয়েছে ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করা হয়েছে, বাকি 8টা পয়েন্ট আমার ইনপুট আউটপুটের জন্য, সরি অন্যান্য যে অপারেশন গুলো আছে বিশেষ করে কন্ট্রোলিং অপারেশন সেইগুলো করা হয়েছে। দেখো এই যে P0 P1.0 এইগুলো দেখতেছো না, আমার দেখা যাচ্ছে ইনপুট আউটপুট সাইডে আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে আমার একটা ওই যে যেমন 20 নাম্বার পয়েন্টটা গ্রাউন্ডিং করতে হয়, 40 নাম্বার মানে পিনটা হচ্ছে ভিসিসি তে দিতে হয়, ঠিক আছে, এই রেসপেক্ট অপারেশন। ওকে, বলছে কি যে 24 of these are dual purpose, মানে they can operate as input output or control line or as part of the address of data bus, sorry data bus, ঠিক আছে। সো একটু যদি এই পিনগুলোর একটু অপারেশনটা দেখি বা পিনগুলোর বিশেষ যে নামগুলো বিশেষ যে অংশগুলো আছে সেইগুলো সম্পর্কে যদি দেখি, হ্যাঁ, একটা দেখো ALE, এই যে আর 30 নাম্বার পিনটার, হ্যাঁ, এর অপারেশনটা আমরা অলরেডি কিছুটা জানি। ALE মানে কি অ্যারিথমেটিক লজিক অপারেশন যেটা, ঠিক আছে, হ্যাঁ, বা ইকুইপমেন্ট যেটা বলে, হ্যাঁ, ALE বা প্রোগ্রাম ওখান দিয়ে করা যায় কি, when this pin is high it latches the low byte of the address during the accesses to external memory। এটা আমরা কি করছি যে আমি আমার যদি এই পিনটা হাই থাকে তাহলে
এ এর ইনফরমেশনটা কি করতে পারবে, এক্সটার্নাল মেমোরিতে পাস করতে পারবে বা এক্সটার্নাল মেমোরিতে অ্যাক্সেস করার অপরচুনিটি পাবে। ওকে, দিস পিন ইজ লোড ডিউরিং ইপিরম প্রোগ্রামিং। ঠিক আছে, এই যে ইপিরম এই জায়গায় আছে, ই এ কোন জায়গায় আছে গেল কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, দাঁড়াও। সো ইপিরাম যখন হচ্ছে এই পিনটা লো থাকবে কখন, যখন ইপিরম প্রোগ্রামিং থাকবে তখন দেখা যাচ্ছে যে আমার এই পিনটা লো থাকে, বাকি সবসময় হাই থাকে। ওকে, PSEN যেটা বলছে প্রোগ্রাম স্টোর ইনেবল, ঠিক আছে, হ্যাঁ, ইজ দ্য রিড স্টপ টু এক্সটার্নাল প্রোগ্রাম মেমোরি। ঠিক আছে, আমি আচ্ছা স্ট্রবি বলি ভালো হবে। এই যে PSEN আছে না, যে 29 নাম্বারটা, এটা কি বলছে যে প্রোগ্রাম স্টোর ইনেবল, অর্থাৎ আমি আমার যে প্রোগ্রামটা ইনেবল করব, ঠিক আছে, হ্যাঁ, এইটাতে যদি আমি হাই রাখি তাহলে হচ্ছে এটা রিড করবে প্লাস সেটাকে স্টোর করে রাখবে। ওকে, রিড করা মানে তো স্টোর করে রাখা, মানে রিড এই যে রম, যেটা রম এর পুরো মিনিং কি? হ্যাঁ, সো যদি রিড করতে পারে তাহলে মেমোরিটা সেখানে কি থাকে, স্টোর হতে পারে। ঠিক আছে, যদি আমি আমার প্রোগ্রামটা স্টোর করতে চাই, হ্যাঁ, তাহলে আমি সেটাকে রিড করাবো এই PSN দিয়ে। ওকে, EAVPP যেটা, হ্যাঁ, যে সেটা কি, দিস পিন ইজ অ্যান অ্যাক্টিভ লো পিন connected to ground when microcontroller is accessing the program code stored in the external memory and connected to VCC when it is accessing the program code in the on-chip memory. On-chip memory তে যখন EAVPP, এই যে EAVPP দেখছো না, হ্যাঁ, এইটা লো থাকবে কখন, যখন আমার প্রোগ্রাম কোডটা এক্সটার্নাল মেমোরিতে অ্যাক্সেস করবে। ঠিক আছে, হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলার। আর যখন যদি মানে এটা ভিসিসির সাথে কানেক্টেড হবে কখন, যখন এই যে ভিসিসি আর এই ইএপিপি এটা দুইটা কানেক্ট করে দেবো কখন, যখন আমি অন চিপে কাজ করব। ঠিক আছে, অন চিপের মেমোরি নিয়ে কাজ করব। ঠিক আছে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের যে ইন্টারনাল মেমোরি আছে সেটা নিয়ে যখন আমি কাজ করব তখন হচ্ছে ওই ভিসিসি এর সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, আর যখন হচ্ছে আমি বাইরের এক্সটার্নাল মেমোরির সাথে কানেক্ট করব তখন হচ্ছে সেটাকে লো রেখে দিব। ঠিক আছে, হ্যাঁ, RST রিসেট বাটন হিসেবে অ্যাপ্লাইং হাই পালস টু দিস পিন দি মাইক্রোকন্ট্রোলার রিসেট এন্ড টার্মিনেট অল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, যদি আমরা এই জায়গায় হাই পালস দেই রিসেটে, ঠিক আছে, তাহলে আমার মাইক্রোকন্ট্রোলারটা রিসেট হয়ে যাবে এবং সকল টার্মিনেট করে দিবে অ্যাক্টিভিটিস। ওকে, পোর্ট 0 to 3 কি আছে, देयर आर 8-bit bidirectional input output. Okay, port 0 does not contain any internal pull-ups or pull-ups. Alternate function of port 3 are যেমন RxD, TxD into মানে এই যে এই পোর্ট 0 থেকে পোর্ট 0 থেকে শুরু করে এই যে কোথায় যেন গেল, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কত পর্যন্ত, এই যে 3.3 পর্যন্ত, তাই না, 10 থেকে শুরু করে 13 পর্যন্ত যে পিনগুলো আছে, এই পিনগুলো কি করা হয়, একটা হচ্ছে রিসিভ করার জন্য, ট্রান্সফার করার জন্য, এবং একটা কি বললো যে অল্টারনেট ফাংশন করা হয় হচ্ছে রিসিভার, ট্রান্সমিটার, তারপরে এই যে রিসিভার এই জায়গা থেকে শুরু করে কত পর্যন্ত আছে, এই যে আমার 3.8 থেকে শুরু করে 8টা আছে না, 8টা বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট পোর্ট আছে। হ্যাঁ,
পোর্ট 3 হ্যাঁ 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 8 বিটের চারটা পোর্ট, ঠিক আছে, সরি 8 বিটের চারটা পোর্টটা কি করা হয়েছে এই এই জায়গায় মেনশন করা আছে। 8 বিটের হচ্ছে চারটা পিন যেটা আছে 3.0 3.1 3.2 3.3। বাকি এগুলো অল্টারনেটিভ ভাবে কাজ করে। কোনগুলো? অল্টারনেট ফাংশন অফ পোর্ট 3Rs, যা কোনগুলো মেনশন করা আছে যে আরএক্স এই থেকে শুরু করে রিড রাইট পর্যন্ত। হ্যাঁ, রিড রাইট, এই যে রিড পর্যন্ত যে অপশন আছে না, এইগুলো হচ্ছে আবার অল্টারনেট পোর্শন হিসেবে কাজও করে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আছে কি? অসিলেটরের অ্যাম্পলিফায়ারে কানেক্ট হবে এই যে নিচের দুইটা। হ্যাঁ, আমরা যখন অসিলেটরের অ্যাম্পলিফায়ারে কাজ করব তখন ওই দুটো ইউজ করতে পারি। ভিসিসি, ভিএসএস, এইগুলো কোথায় কানেক্ট থাকবে সেটা অলরেডি আমরা দেখে আসছি যে ভিসিসি কোথায় কানেক্ট থাকবে, আমার পজিটিভ ভোল্টেজ, আর এই যে গ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ডিং থাকবে। হ্যাঁ, ভিএসএস ও বলে অনেক সময়, আবার বলে, ঠিক আছে, ওই রেসপেক্টে দেখানো আছে। বাকি যেগুলো আছে সব ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে, নাথিং এলস। আচ্ছা আচ্ছা, এরপরে পিন কনফিগারেশনের পরে বিশেষ করে যেটা সিপিইউ বা মাইক্রোকন্ট্রোলারের যেটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা হচ্ছে তার রেজিস্টার। আমি মাইক্রোকন্ট্রোলারে কতটুকু কোনগুলো রেজিস্টার, রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে তোমরা ডিজিটাল লজিক্যাল রেজিস্টার পড়েছো না, ইলেকট্রনিক্স যেটা, ঠিক আছে, এটাতে রেজিস্টার পড়েছিলে না? রেজিস্টার ওয়ান কাইন্ড অফ কি? হ্যাঁ, মেমোরি, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ মেমোরি, ঠিক আছে। সো আমার যে 8051 সিপিইউ আছে তার রেজিস্টার গুলো কি কি থাকে সাধারণত? হ্যাঁ, এখানে এই যে পাশে মেনশন করা আছে, এই জায়গায় কিন্তু এ রেজিস্টার, বি রেজিস্টার বলে এই জায়গায় মেনশন আছে, দেখবা। হ্যাঁ, এ রেজিস্টার আছে, বি রেজিস্টার আছে। ওকে, সো এ রেজিস্টার কি? সেটা 8 বিট অ্যাকুমুলেটর, ঠিক আছে। বি রেজিস্টার কি? 8 বিট রেজিস্টার ফর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, ঠিক আছে। অ্যাকুমুলেটর মানে কি? যোগ যোগ বিয়োগ করা হয়, ঠিক আছে। তোমরা তো জানো যে বিয়োগ বলে কোনো কিছু নাই, মানে যদি কম্পিউটারের রেসপেক্টে বলি বিয়োগ বলে কোনো কিছু নাই, ঠিক আছে। ওই নেগেটিভ ভ্যালুটাই যোগ করাটাকে কি বলা হয়? বিয়োগ বলা হয়, ঠিক। এ যে রেজিস্টার আছে সেটার কাজ হচ্ছে সে 8 বিট অ্যাকুমুলেটর হিসেবে কাজ করবে। ওকে, বি মানে যোগ বিয়োগ এক কথায়। বি হচ্ছে কি 8 বিট রেজিস্টার ফর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। হ্যাঁ, এই যে বি রেজিস্টার, যেখানে যেখানে বি রেজিস্টার পাওয়া যাবে না, হ্যাঁ, সব অপারেশন কিন্তু একই। ওকে, পিএসডব্লিউ কি? প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা বলছে পিএসডব্লিউ। হ্যাঁ, দেখো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এটা এই যে পিএসডব্লিউ আছে না, এটা একটু বড় করলে কি অন্য পেজে চলে যাবে নাকি? না না, চলে যাচ্ছে না। আচ্ছা, তারপর এসপি কি? স্ট্যাক পয়েন্টার। হ্যাঁ, স্ট্যাক পয়েন্টার যেটা আছে, ঠিক আছে, হ্যাঁ, 8 বিট স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার কি? এই তোমার অ্যারে রেসপেক্টে যদি জানো তোমরা, তাহলে হচ্ছে স্ট্যাক পড়েছো তোমরা সি প্রোগ্রামিং যখন দেখেছো, স্ট্যাক কিউ। আর পয়েন্টার তো তোমাদের দেখাইনি মনে হয়, তাই না? পয়েন্টার জাভা ছিল, জাভা জাভা ছিল না, তাহলে পয়েন্ট সি সি প্লাস প্লাস। আচ্ছা, মানে পয়েন্টার তোমরা পড়ো না তার মানে। আচ্ছা, স্ট্যাক তো বুঝো, মাইক্রোপ্রসেসর পয়েন্টার দেখাইছে, তাহলে তো বোঝার কথা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা, তাহলে বললে বুঝবা, ঠিক আছে। আশা রাখছি পরবর্তী যে ডেপথে পড়াইলে বোঝা যাবে। হ্যাঁ, আশা রাখছি। আচ্ছা, আর একটা হচ্ছে পিসিএস বা প্রোগ্রাম কাউন্টার আছে, দেখো, ঠিক আছে, 16 বিটের প্রোগ্রাম কাউন্টার থাকবে। আর ডিপিডিআর যেটা আছে ডাটা পয়েন্টার। ওকে, ডিপিডিআর যেটা আছে ডাটা পয়েন্টার আছে। আর বাকি তোমার শুধুমাত্র অ্যাড্রেস বাস বা ডাটা বাস এই রেসপেক্টের কাজ আছে, ঠিক আছে, তাছাড়া আর কিছু না এখানে। বাকি যে
রেজিস্টার যেগুলো আছে এখানে মেনশন করা, হ্যাঁ, যেমন ডাটা পয়েন্টার আছে, ওই যে তোমার প্রোগ্রাম কাউন্টারের ইনক্রিমেন্টার আছে, প্রোগ্রাম কাউন্টার, তারপরে এই যে প্রোগ্রাম অ্যাড্রেস রেজিস্টার যেগুলো থাকবে, ঠিক আছে, হ্যাঁ, মানে তারপরে তারপরে হচ্ছে কন্ট্রোল লজিক থাকে, এএলইউ অপারেশন কোথায় করা যাবে, এই একটা মানে সিপিইউ যেটা আছে 805 মাইক্রোপ্রসেসরের, সরি মাইক্রো কন্ট্রোলারের সিপিইউ এর মধ্যে যেই যে রেজিস্টার কম্পোনেন্ট গুলো আছে সেই রেজিস্টার গুলো এখানে মেনশন করা আছে। এখন এইটা ঠিক কথা যে কিছু কিছু জিনিসপত্র দেখলে তোমার মাথাটাতে একটু খারাপ লাগবে, আর মাঝে মধ্যে মনে হবে যে কি কারণে যে কোর্স আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই বিশেষ করে যে ব্লক ডায়াগ্রাম বা কিছু ডায়াগ্রাম দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এই ডায়াগ্রাম দেখার পরে মাঝে মধ্যে খারাপ লাগে, ঠিক আছে, হ্যাঁ, যে আসলে আমি কিসের জন্য এই কোর্স কিসের জন্য আছে, হ্যাঁ, অনেক সময় বিরক্তি ধরে, কারণ অনেকজন দেখা যাচ্ছে যে আমার মতন কিছু পাবলিক থাকে যারা দেখা যাচ্ছে যে একটু পড়াশোনা কম করতে চায়, ঠিক আছে, হ্যাঁ, বা পড়াশোনা একটু ফাঁকি দিতে পারলে বাঁচে, ঠিক আছে, এইরকম পাবলিক আছে। তো সো ওই পাবলিকের মতো যারা থাকে তারা এই ডায়াগ্রামটা একটু মানে শর্টকাট ওয়েতে দেখবা, ঠিক আছে, হ্যাঁ, কেমন, যে আমি যদি এই একই কাজটা যদি পিনের ক্ষেত্রে কনফিগার করি, হ্যাঁ, পিনের ক্ষেত্রে কনফিগার করি, পিনে যেমন যেমন করে কনফিগার করা সম্ভব ওই রেসপেক্টে এসে, ঠিক আছে, ওই রেসপেক্টে এসে তারপরে তুমি হচ্ছে এর কনফিগারেশন গুলো আনো বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো তুমি যদি ডাটাবাস গুলো দেখো, তাহলে ডাটাবাসে কি ডাটাবাসে তোমার কি কি অপারেশন গুলো সম্ভব, ঠিক আছে, ডাটাবাসে দেখো আমরা অলরেডি যে দেখেছি এ বি, ঠিক না, এই দুইটা জিনিস কোন জায়গায় থাকার কথা, অটোমেটিক চয়েস যদি বলি, ঠিক আছে, অটোমেটিক চয়েস কোথায় কোথায় আসবে, এ আর বি রেজিস্টার অটোমেটিক্যালি ডাটাবাসে চলে যাবে, ঠিক আছে। তারপরে ডাটাবাসটা থেকে আমি যদি এই যে এই রেসপেক্টে যদি আমি দেখি যে আমি বাসটাকে যদি ইন্টারফেসিং মেমোরি এইসব জায়গায় যদি আসি, তাহলে হচ্ছে সেখানে এই যে অন্যান্য বাকি যেসব রেজিস্টার আছে সেইগুলো আসবে। সো এ রেজিস্টার, বি রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, ঠিক আছে, অ্যাকুমুলেটর, এই যে অ্যাকুমুলেটর এই জায়গায় তুমি এই রেজিস্টার লিখে দিলেও এনাফ, ঠিক আছে, একই কথা, হ্যাঁ। তারপরে তোমার বাকি রমের সাথে কিছু অ্যাড্রেসিং অপশন থাকবে, সেটা দেখা যাচ্ছে যে এখানে আমি রাখলাম, এএলইউ এবং পিএসডব্লিউ এখানে সম্ভব, বাকি আবার পিএসডব্লিউ কিন্তু বাদে অন্যান্য অপারেশন গুলো কোথায় আছে, ঠিক আছে। আমি একদম বলছি না যে তোমার মেমোরাইজ করে ফেলো, কারণ মেমোরাইজ করাটা খুব টাফ, ঠিক আছে, মেমোরাইজ করাটা খুব টাফ। বেটার হচ্ছে যে কিছু লজিক্যাল এন্ড খোঁজো, যে লজিক্যাল এন্ড খুঁজে যদি তুমি সেই রেসপেক্টে যদি এটাকে একটু প্র্যাকটিস করো নিজে, তাহলে দেখা যাচ্ছে রেজিস্টারের পুরো চিত্রটা তোমার মাথার মধ্যে থাকবে। তাছাড়া কিন্তু কষ্ট করা আছে, ঠিক আছে, খুব কষ্ট করে, ঝামেলা। আমি নিজেও যখন দেখা যাচ্ছে যে পড়েছি তখন দেখা যাচ্ছে এগুলো মনে রাখতে আমার খুব কষ্ট হতো, ঠিক আছে, আমার প্রচুর ঝামেলা হয়েছে যখন আমার দেখা যাচ্ছে রেজিস্টারের দেখা যাচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকাইতে বলেছে, তখন আমি দেখা যাচ্ছে কোনো একটা অংশ কোনো রকম ভাবে দেখা যাচ্ছে যে মিসগাইড করে ফেলেছি, দেখা যাচ্ছে এইটাকে আগে দিয়ে ফেলেছি পরে দিয়ে ফেলেছি, বা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় বাস এর নাম দিতে ভুলে গেছি, দেখা যাচ্ছে অ্যাড্রেস বার যেটা দেওয়া আছে বা ডাটা কন্ট্রোল বা কন্ট্রোলিং ইউনিট দেওয়া আছে, এটা আমার অনেক সময় ভুল হয়ে গেছে, বুঝছো, যার কারণে বলছি যে বেটার হচ্ছে যে একটু প্র্যাকটিস করে ইয়ে করলে সুবিধা হয়, ঠিক আছে। না আমি বলছি ওই শিফটিং না, আমি এই যে এসএফআর অ্যাড্রেস যেটা আছে সেটা দেখা যাচ্ছে এখানে দিয়ে ফেলেছি, আমার অনেক সময় ভুল হয়ে যায়, তো ঠিক আছে, আমি প্রবলেমে পড়ে গেছি, ঠিক আছে, কিন্তু সহজ আছে, কিন্তু তুমি যদি একবার মানে মেমোরি ইন্টারফেসের সাথে সব মেমোরি অংশ থাকবে, ঠিক আছে, দেখো সব যে, আর একটা যদি তুমি এই দুইটার মধ্যে তো সেম, এই দুইটার কোন রকম কোনো ইয়ে নাই, দেখো একটু স্মরণ করে দেখলে দেখো এই দুইটার সাথে দেখো একদম সেম, কোন রকম কোনো মানে চেঞ্জ নাই, এই খালি শুধুমাত্র চেঞ্জ কি মেমোরি ইন্টারফেস আছে আর এসএফআর বাস ইন্টারফেসের সাথে এসএফআর অ্যাড্রেস গুলো আছে, ঠিক আছে, যে যে অপশন গুলো আছে, কিন্তু চেঞ্জ হয় হচ্ছে এইদিকে এসে একটু অনেক সময় দেখা যাচ্ছে যারা যেরকম করে পড়বা তোমার যতটুকু সুবিধা হয়, যেটা করলে সুবিধা হবে তুমি সেরকম করে করো। বাট বললাম যে এটা আসে তো পরীক্ষাতে, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অল্প মার্কের জন্য দেখা যাচ্ছে যে তুমি
অন্য প্রশ্ন অ্যান্সার করার থেকে এই প্রশ্ন অ্যান্সার করার সুবিধা। যদি তুমি একটু টেকনিক্যালি এই জিনিসটা মাথার মধ্যে রাখো তাহলে তোমার জন্য বুঝতেও সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো? যেমন এইগুলো কানেক্টেড আছে, মনে করো এই যে এই অংশটা, তুমি যদি এই অংশের এটা যদি উপর নিচে করে ফেলো কোনো সমস্যা নাই কিন্তু, বুঝছো? কিন্তু এই যে যাতে অন্ততপক্ষে যেটা লিঙ্ক আপ আছে সেই লিঙ্ক যেটা না মানে যেটা ভাঙা যাবে না সেটা তুমি মানে স্মরণ রেখো, এবং সেটা দেখা যাচ্ছে যে অন্ততপক্ষে চেঞ্জ করো না। বাকি তুমি এদিক ওদিক করে চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। এই যে যেমন এটা উপরে না দিয়ে যদি নিচে দাও, ঠিক আছে, এটা যদি উপরে দাও কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে এর নামগুলো আবার দেখা যাচ্ছে যে এদিক ওদিক করে ফেলো না, ঠিক আছে? এইটা হচ্ছে আসল কথা। কয়জন আছে? আমি 34 দেখেছিলাম আজকে আমি অ্যাটেন্ডেন্স করতে। হ্যাঁ 28 জন, এখন তো 28 জন। যাই হোক, বলতেছি যে আমি আজকে অ্যাটেন্ডেন্স ওইরকম করে নিচ্ছি না। হ্যাঁ, তার আগে আমাকে একটু, বৃষ্টি আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি বৃষ্টি, তুমি হচ্ছে তোমাদের, আচ্ছা আমি নিজে কালেক্ট করে নিব না, ওটা সমস্যা নাই, তোমাদের স্যারের কাছ থেকে নিয়ে নিব না। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা পাইনি তো এখনো, বুঝছো? তার জন্য বলতেছি একটু চেষ্টা করো সব যে মানে ক্লাস যদিও খুব বেশি দেখা যাচ্ছে যে আমি জানি না, তোমাদের কাছে অনেকজনের কাছে ইফেক্টিভ মনে হতে পারে, আবার অনেকজনের কাছে ইফেক্টিভ না মনে হতে পারে। বাট যেহেতু মনে করো যে মানে আমারও কিছু দায়িত্ব আছে, তোমারও কিছু দায়িত্ব আছে, আবার পরীক্ষাও আসবে, পরীক্ষা দেওয়াও লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এটা থেকে তো তুমি কোনোভাবে মুখ ফিরাই নিতে পারতেছো না। সো বেটার হচ্ছে যে একটু কমপ্লিট করা, ঠিক আছে, যতটুকু পারা যায়, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য সবাইকে একটু বললো যে ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করতে। যদিও কার কেমন অবস্থা সেটা আমি জানি না, ইন্টারনেট কার কেমন স্পিড থাকে। অনেকজনে দেখলাম যে প্রথমে আসতে পারছে, অনেকজনে দেখা যাচ্ছে যে আবার ডিসকানেক্টেড হয়ে যাইতে পারে। হ্যাঁ, ইন্টারনেট সবার তো সেই রকম মানে সুযোগ কম থাকে। সো চেষ্টা করো বলতে যতটুকু পারা যায়, আধা ঘন্টা থাকলো সে বা 20 মিনিট যদি পারে থাকতে, ঠিক আছে? তারপরেও আমি অ্যাটেন্ডেন্স তো দিবই, পাশাপাশি দেখা যাচ্ছে তোমরা একটু হেল্প করো যার অবস্থা আছে। হ্যাঁ, বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওইখান থেকেই আমি ওইখান থেকে নিয়ে নিব রে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি আজকের মতো তাহলে আজকে শেষ করতেছি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম পরের দিন স্যার। আমি স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলো স্যার প্লিজ। ক্লাসটা একাডেমিক আওয়ারে